বর্তমান সময়ে ইনায়ার সকল ঘটনা শুনে অবাক হয়ে যায়। তার বাবার খুনি এই হানিয়া বেগম। ইনায়ার রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। অন্যদিকে অরণ্য প্রায় গোডাউনের কাছে পৌঁছে গেছে। ঠিক তখন তার ফোনে কল করে হানিয়া বেগম। অরণ্য কল রিসিভ করে। হানিয়া বেগম বলে, ইনায়ার মৃত্যুর আগে একবার ওর সাথে কথা বলার ইচ্ছা আছে তোমার? ভবি, ইনায়া যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনাকে খুন করে ফেলব। ওর কোনো ক্ষতি করবেন না আপনি। অরণ্য কণ্ঠ শুনে ইনিয়া বলে, অরণ্য, উনি আমার বাবাকে খুন করেছে। এই মহিলাকে আপনি ছাড়বেন না। যদি আমি মারা ও যাই তবু ওকে খুন করবেন। ইনায় কিছু হবে না আপনার। যতদিন বাঁচব একসাথে বাঁচব। আমি এক্ষুনি আসছি আপনার কাছে। হানিয়া বেগম ফোন কানে নিয়ে বলে, তোমাদের এত ভালোবাসা দেখা আমার হাতে নেই। শেষবার ইনায়ের কণ্ঠ শুনে নিল। এখন ওর মৃত্যু চিৎকারও শোনো। হানিয়া বেগম বন্দুক তাক করে ইনায়ের দিকে। ইনায়ের চোখ বন্ধ করে নেয়। অরণ্য ফোনের অপর পাশ থেকে বরাবর বলছে যাতে ইনায়া কিছু না করে, কিন্তু হানিয়া বেগম শুনে না। উনি বন্দুকের টিকারে চাপ দেন। হঠাৎ করে এক গুলি ছুড়ে যান চেয়ারের দিকে। গুলির শব্দ শুনে অরণ্য চিৎকার দিয়ে ওঠে। গাড়িতে থাকা প্রত্যেক সদস্য ভয় পেয়ে যায়। ফোনের অপর পাশ থেকে অন্য কোনো শব্দ আসছে না। অরণ্যর শরীর শীতল শিহরণ বয়ে যায়। তার এখন কথা বলার ক্ষমতা হারিয়ে গেছে। যদি ইনায়া বেঁচে না থাকে সে কি করে বাঁচবে? বাবার মৃত্যুর পর সে বড্ড একা হয়ে গিয়েছিল। প্রিয় মানুষকে হারানোর তীব্র ব্যথা অনুভব করছিল। আজ এত বছর পর আবার সেই একই পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে, কিন্তু কি করবে তা জানে না। কবে এতদিন শুধু রক্তের সম্পর্কের কারণে হানিয়া বেগমকে শাস্তি দেননি অরণ্য, কিন্তু এখন তার অপকর্মের শাস্তি অবশ্যই তাকে দিবে। প্রিয় মানুষকে হারানোর বেদনা তাকেও সহ্য করতে হবে। অন্যদিকে গোডাউনের রক্তে ছোপ ছোপ দাগ রয়েছে। চেয়ার থেকে অজরে রক্তস্রোত বয়ে যাচ্ছে, যা দেখে হানিয়া বেগম পৈশাসিক হাসি দেয়। ইনায়া চেয়ার এখন মাটিতে ধুলো পড়ে রয়েছে, আর ব্যথা সামান্য কাতরে ওঠে ইনায়া। গুলি ইনার শরীরে লাগেনি, কারণ হানিয়া বেগম যখন তার আগে করা পাপের কথা শোনাচ্ছিল তখন ইনায়া চেয়ারে থাকা পেরেক দিয়ে তার হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল। হানিয়া বেগম তার কাহিনী বলা এতটা বিজি হয়ে যায় যে সে ইনায়ার দিকে ভালো করে খেয়াল করে নাই। যখন বন্দুক থেকে গুলি চলে তখন ইনায়া তার হাতের বাঁধন খুলে ফেলে আর চেয়ারে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়। তবে তার হাতে খুব কাছে দিয়ে গুলি যাওয়ার কারণে সেখানে অল্প ক্ষত হয়ে যায়। হানিয়া বেগম যখন বুঝতে পারে যে ইনায়া এখনও বেঁচে আছে তখন উনি ইনায়ার দিকে উদ্দেশ্য করে আবারও গুলি ছুড়েন। ইনায়া গড়িয়ে অন্য পাশে চলে যান। সেখানে থাকা একজন লোককে মেরে তার হাত থেকে গুলি নেয় ইনায়া। গুলি করা ইনায়ার যেন কঠিন বিষয় না, বরং এর আগেও সে মানুষকে খুন করেছে। ইনার প্রথম গুলিটা হানিয়া বেগমের হাতে পড়ে, যার ফলে হানিয়া বেগমের হাত থেকে গুলি পড়ে যায় আর উনি ব্যথায় আর্তনাদ করে ওঠে। ইনায়া তার বন্দুক দিয়ে অন্য লোকজনকে গুলি করতে থাকে, যার ফলে সাথে সাথে সেখানে প্রায় ৫-১০টা লাশ পড়ে যায়। হানিয়া বেগম ইনায়ার এমন রূপ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন। ইনায়াকে যথেষ্ট ভীতু আর চুপচাপ মেয়ে বলে উনি জানতেন, কিন্তু ইনায়ার যে সাহসী রূপ উনি দেখেছেন তা অবাক করার বিষয়। বন্দুক দিয়ে যেভাবে গুলি করছে তা দেখে মনে হচ্ছে সে আগেও মানুষ খুন করেছে। হানিয়া বেগম ইনায়াকে দেখতে এত বিজি হয়ে যান যে ওনার হাতের ক্ষতর দিকে খেয়াল করে নাই। হানিয়া বেগমের সাথে থাকা প্রায় সকল লোক ইনায়ের গুলি খেয়ে আহত হয়ে গেছে। এরই মধ্যে কিছু মারাও গেছে। ইনায়ের শরীরে এখন প্রচুর রাগ। ইনায়া বেগম তার বাবা মাকে খুন করেছে কথাটা যতটা মনে পড়ছে ততটা তার রাগের পরিমাণ তীব্র হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই মহিলার জন্য ইনায়া জীবন থেকে সব সুখ শান্তি হারিয়ে গিয়েছে। ইনায়ার হাতে কনু থেকে রক্ত পড়ে যাচ্ছে, এর ফলে সে হয়তো কিছুটা দুর্বল হয়ে যায়। আর কাল রাত থেকে কিছুই খাওয়া হয় না। সকালে নাস্তা করার আগেই তাকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু ইনায়া এখন দুর্বল হয়ে পড়লে চলবে না। তার মা বাবার খুনিকে শাস্তি দিতে হবে। ইনায়া এইবার এগিয়ে আসে হানিয়া বেগমের কাছে। এরপর হাত গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। প্রায় ৩-৪টা থাপ্পড়
যে পড়ে তা ভুল নয়। হানিয়া বেগম থাপ্পড় খেয়ে রাগী চোখে তাকায় ইনায়ার দিকে। হানিয়া বেগম কিছু বলতে যাবে তার আগে ইনায়া তার মাথার চুল শক্ত করে ধরে বলে, শুধুমাত্র আপনার জন্য ফুপু আমার জীবন থেকে সমস্ত সুখ হারিয়ে গেছে। আমার বাবা বিশ্বাস করে তার কোম্পানির দায়িত্ব দিয়েছিল আপনাকে, কিন্তু আপনি কি করলেন? শুধুমাত্র নিজের লোভের জন্য তাকে খুন করলেন। আমার বাবা হত্যাকারীকে শাস্তি আমি অবশ্যই দিব, আর সেটা হলো মৃত্যু। ইনায়া কথাটা বলে হানিয়া বেগমের দিকে বন্দুক তাক করে। হানিয়া বেগম ভয়ে দূরে সরে যান। উনি বলে, ইনায়া তুমি আমাকে খুন করতে পারো না, আমি তোমার ফুপির শাশুড়ি হই, ক্ষমা করে দাও আমাকে ইনায়া। ইনায়া শত কষ্টের মধ্যে মৃদু হেসে বলে, আপনার মতো এমন লোভী মহিলা কারো ফুপি হওয়ার যোগ্য নয়, আর ক্ষমা তো মানুষকে করা যায়, আপনার মতো এমন শয়তানকে নয়। ইনায়া বন্দুকের গিটারে চাপ দেওয়ার আগে সেখানে উপস্থিত হয় অরণ্য। গাড়ি থেকে নেমে ছুটে আসে এখানে। ইনায়াকে সুস্থ থাকতে দেখে শক্ত করে জড়িয়ে ধরে। অরণ্য বলে, ইনায়া আপনি ঠিক আছেন? কোথাও ব্যথা লাগে নাই তো? ফুপি কোনো ক্ষতি করে নাই তো আপনার? ইনায়া শরীর শক্ত করে বুকের মাঝে ধরে কথাটা বলে অরণ্য। ইনায়া নিজের মাঝে জমিয়ে রাখা কষ্ট, চোখের পানি বন্দুকের মাধ্যমে প্রকাশ করে। ইনায়া কান্না করতে থাকে আর বলে, অরণ্য ফুপি আমার আব্বুকে খুন করেছে। এসএস কোম্পানি খাবার বিষ মিশিয়ে হাজার অসহায় বাচ্চার হত্যা করেছে। বাবার খুনি উনি। অরণ্য ইনায়াকে শান্ত করে। হানিয়া বেগমের দিকে একবার রাগী চোখে তাকায়। ইনা কোনো থেকে অতিরিক্ত রক্ত পড়ায় কারণে তার শরীর নিস্তেজ হয়ে গিয়েছে। বিন্দুমাত্র শক্তি তার শরীরে অবশিষ্ট নেই এখন। তার সাথে সারা শরীরের সমস্ত ভার অরণ্য শরীরে ছেড়ে দেয়। অরণ্য অনুভব করে ইনা নিঃশ্বাসের গতি তীব্রতা কমে গিয়েছে। অরণ্যের বুকের মধ্যে থাকা ইনার মুখে উচ্চ করে রেখে সে অজ্ঞান হয়ে গেছে। অরণ্য চোখ যায় ইনায়ার হাতের কোণের দিকে। সেখান থেকে রক্ত পড়া দেখে অরণ্য শরীরে রাগ দ্বিগুণ বেড়ে যায়। ইনায়াকে কোলে তুলে নেয়, এরপর গাড়ির মধ্যে নিয়ে বসায়। গাড়ি থাকা বডিগার্ডকে উদ্দেশ্য করে বলে, ইনায়া অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিয়ে অ্যাডমিট করিয়ে দাও ওকে। আর শোনো, যদি আমার বউয়ের কিছু হয় তবে শুধু হানিয়া বেগম নয়, তোমাদেরকেও খুন করব আমি আসছি। অরণ্য এমন শান্ত গলার বলা কথাটা শুনে বডিগার্ড ভয় পেয়ে যায়। তারা ইনায়াকে নিয়ে গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। অরণ্য এগিয়ে আসে হানিয়া বেগমের কাছে। হানিয়া বেগম ভয় পায়। অরণ্য এমন শান্ত রূপ কোনো ঘূর্ণিঝড়ের আভাস দিচ্ছে তাকে। হানিয়া বেগম কথা বলার আগেই অরণ্য তার ফোন থেকে একটা নিউজ বের করে। এরপর শান্ত গলায় বলে, ফুপি তোমাকে না বলছিলাম যদি তুমি আমার ইনায়ের ক্ষতি করো তবে তোমার পরিবারের লাশের জন্য দাফনের কাপড় কিনে রাখতে। এই নাও, আমি তোমাকে লাশ দিলাম, এখন কাফনের কাপড় কি তুমি কিনবে না আমি? অরণ্য কথাটা বলে ফোন ছুড়ে দেয় হানিয়া বেগমের কাছে। সংবাদের মাধ্যমে স্পষ্ট শোনা যাচ্ছে লন্ডন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রাফি রায়হান আর তার একমাত্র ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট মাত্র মারা গিয়েছে। হানিয়া বেগম খবরটা দেখে কান্না করে দেন, কিন্তু অরণ্য শব্দ করে হাসতে থাকে। হানিয়া বেগম বলে, অরণ্য তুমি আমার সন্তান আর স্বামীকে খুন করছো তাই না? ওরা দুর্ঘটনা মারা যায় নাই, আমি এতটা জঘন্য কি করে হতে পারে? অরণ্য আজ প্রাণ খুলে হাসে। এরপর শয়তানের মুখে জ্ঞানের বাণী মানায় না। আর ওরা দুর্ঘটনা মারা গেছে, যেমন আমার বাবা আর শ্বশুর দুর্ঘটনায় মরণ গিয়েও ছিল ঠিক তেমন। কেমন লাগে নিজের প্রিয় মানুষের মৃত্যুর কথা শুনতে? হানিয়া বেগম অঝরে কান্না করতে থাকে, ঠিক যেমন 16 বছর আগে তার মা কান্না করছিল। সন্তানের লাশ নিজের চোখে দেখা যে কষ্ট সেটা হানিয়া বেগম এখন বুঝছে। অরণ্য পৈশাসিক হাসি দেয়। অরণ্য বলে, ফুপি তোমার স্বামী আর সন্তান তো তাদের অপকর্মের শাস্তি পেয়ে গেল, এখন তোমাকে কি দেওয়া যায় বলো তো? যেহেতু তোমার সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে, নিশ্চয় বিশেষ কিছু উপহার দেওয়া উচিত, তাই না? হাসপাতালে ইমার্জেন্সি ক্যাবিনে ডক্টর ইনায়ের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। তার হাতে কণিগুলি লাগে নাই, শুধু ছোঁয়া লেগেছে, যার ফলে কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। অরণ্য হাসপাতালে এসে উপস্থিত হয়। এখন সে হাসপাতালে করিডোরে বসে আছে। ইভান প্রভা সেখানে রয়েছে। ডক্টর বলেছে ইনায়া যেন টেনশন করা দরকার নাই, ইনায়া সম্পূর্ণ সুস্থ। হঠাৎ অরণ্য ফোন বেজে ওঠে। রেহানা বেগম কল করেছে। অরণ্য রিসিভ করে। রেহানা বেগম বলে,
অরণ্য লন্ডনে তোমার ফুফার আদনান গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, আর তোমার ফুপি এখনও কোনো খোঁজ পাওয়া যাবে না। অরুণা ভাবি আর মিলন ভাই লন্ডনে যাবে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। অরণ্য মায়ের কথা শুনে নীরবে হাসে, কিন্তু নাটক করে চিন্তিত হয়ে বলে, কি বলছো আম্মু? ফুপা মারা গেছে মানে? আদনান ও মারা গেছে? তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি রওনা দিচ্ছি, লন্ডন দেখা হবে আমাদের। ওকে। অরণ্যর কথাটা ইভান শোনে। অরুণা বেগম তাকে আগেই খবরটা বলেছে। এই দুর্ঘটনার পিছনে যে আসলে কে আছে সেটা হয়তো ইভান জানে, কিন্তু সে চুপ থাকে। হয়তো যা হয়েছে ভালোর জন্য হয়েছে। প্রভা বড্ড চুপচাপ আর শান্ত। ইভান প্রভার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু প্রভা আর না ছাড়া কিছুই বলে নাই। প্রভার এমন ব্যবহারের কারণে ইভান বুঝতে পারে না। অন্যদিকে ডক্টর বলে যে ইনায়া জ্ঞান ফিরে এসেছে। অরণ্য ছুটে যায় ক্যাবিনে। ইনায়া চোখ খুলে অরণ্যকে দেখে, আর ইনায়া বলে, অরণ্য আপনি ফুপিকে শাস্তি দিয়েছেন। ইনায়ার কথা শুনে হাসে আর বলে, অবশ্যই বউ, আমার বউ আদেশ করেছে একটা কাজ করার, আর অরণ্যরা চৌধুরী সেটা করবে না তা কি করে হয়? আর ফুপির সাথে আমার পুরানো শত্রুতা রয়েছে, যার শাস্তি ওনাকে দেওয়া হয়েছে। ইনায়া খুশি হয়। আজ হয়তো তার বাবা মায়ের আত্মা শান্তি পাবে। ইনায়া অরণ্যকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি আপনাকে অরণ্য, আর ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। ভালোবাসি, অনেক ভালোবাসি। অরণ্য শক্ত হয়ে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি বউ, তোমায় অনেক ভালোবাসি। প্রভা এখন ইভানের সামনে দাঁড়িয়ে রয়েছে। হৃদয়ে তার হাজার কথা আর কষ্ট রয়েছে, কিন্তু সব কিছু লুকিয়ে রেখে প্রভা বলে, ইভান আপনার হয়তো মালদ্বীপে থেকে লন্ডনে চলে যাবে, কিন্তু আমি আর সেখানে যেতে চাই না। অনেক দিন হলো দেশে ফিরে যায় না, তাই আমি এখন চৌধুরী বাড়িতে চলে যাব। এরপর ব্যাগ গুছিয়ে নিয়ে যাব নিজের দেশে। আপনার আর আমার আর হয়তো কখনো দেখা হবে না। প্রভা কথাটা বলে ইভানকে কিছু বলার সুযোগ দেয় না। সে চলে যেতে চায় হাসপাতাল থেকে। এর আগে ইভান তার হাত ধরে বলে, আপনি আমায় ভালোবাসেন প্রভা? ইভানের কণ্ঠে এমন কথা শুনে প্রভা থমকে যায়। কি বলবে সে? প্রভা শান্ত গলায় বলে, যদি বলি ভালোবাসি, বিয়ে করবে নামায়? প্রভা সারা জীবন ভালোবেসে যাবে নামায়? বিয়ে করবে আমায় প্রভা? ইভানের কণ্ঠে বলা কথাটা যেন বিশ্বাস করতে পারল না প্রভা। হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার থমকে যায়। প্রভা পুনরায় পিছনে ফিরে দেখে ইভান শান্ত গলায় কথাটা বলে। ইভান তাকে বিয়ে করার কথা বলছে। এটা কি প্রভা স্বপ্ন না বাস্তব? প্রভা উৎসুক নয়নে জিজ্ঞেস করে, কি বললেন ইভান? আবার বলুন। ইভান এগিয়ে আসে যায় প্রভার কাছে। এরপর ওর হাত শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসে। প্রভা যে তাকে ভালোবাসে সেটা ইভান আগে থেকে জানে। ইভান অবুঝ নয়, কিন্তু প্রভার ভালোবাসা গ্রহণ করার মতো হৃদয় ইভানের নেই। ওর মনে যে কখনো ইনায়া রয়েছে। ইনায়া এখন সম্পূর্ণরূপে অরণ্যের স্ত্রী, সেটা ইভান জানে। তবু তার মনে এই সত্যটা মানতে চায় না। প্রভার প্রতি তার হয়তো ভালোবাসা নেই, কিন্তু মায়া রয়েছে, বিশ্বাস আছে। একটা সংসার টিকিয়ে রাখার জন্য কি শুধু ভালোবাসা দরকার হয়? সম্মান আর বিশ্বাস নিয়ে কি ঘর বাঁধা যায় না? ভবিষ্যতে অনেক দিন পর হলো এই ইভানকে কখনো না কখনো বিয়ে করতে হবে। বিয়ে যখন অন্য নারীকে করতেই হবে, তখন প্রভাবে করে ফেলা যাক। প্রভা মেয়েটা ভালো, এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়। আর একবার সে জেদ আর ঘৃণার জন্য তার ভালোবাসা মানুষকে হারিয়ে ফেলেছে। এখন আর সে ভুল করতে চায় না। সারা জীবন প্রভার হাত শক্ত করে ধরে রাখতে চায়। আগে বিয়েটা করে ফেলি, ভালোবাসা না হয় পরে হবে। ইভান প্রভা চোখের দিকে তাকিয়ে বলে, প্রভা তোমাকে ভালোবাসতে পারবো কি জানি না, তবে সারা জীবন একজন বন্ধু আর একজন আদর্শ স্বামী হয়ে তোমার পাশে থাকবো। চলো বিয়ে করে নেই, ভালো না হয় পরে বাসবো। বিয়ে করবে আমায় প্রভা? ইভানের কথা শুনে প্রভা চোখে অশ্রুবিন্দু জমা হয়। প্রভা এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ইভানকে। অল্প সময় নিশ্চুপ থেকে ইভানও বাহুডোরে আবদ্ধ করে নেয় প্রভাকে। প্রভা বলে, বিয়ে করব আমি ইভান, ভালোবাসি আপনাকে আমি। মালদ্বীপে হানিমুন আর এনজয় করা হলো না অরণ্য ইনায়ার। তারা সেখান থেকে লন্ডনে চলে যায়। লন্ডনে
ফুপা আর তার ভাইয়ের মৃত্যুর জন্য যেতে হয়েছে। অরণ্য মনে মনে অনেক খুশি, কিন্তু সকলের সামনে কষ্ট পাওয়ার নাটক করে। অরণ্য যেহেতু খুন করেছে, তাই লাশ দাফনের কাজও তাকে করতে হয়েছে। রাফি রায়হান হানিয়া বেগমের সাথে মিলে তার বাবাকে খুন করে। আর তার ছেলে আদনান ড্রাগ ব্যবসায় জড়িত। যে এসএস কোম্পানি খাবার অতিরিক্ত মুনাফা পাওয়ার আশায় রাসায়নিকের পদার্থ মিশিয়ে মানুষকে খুন করেছে। পাপ কখনো বাপকে ছাড়ে না। এটা তাদের অপকর্মের শাস্তি ছিল। সময় খুব দ্রুত প্রবাহিত হয়। অরণ্য আর ইনায়ার সম্পর্কে আর এখনও কোনো বাধা নেই। তারা সুখে শান্তিতে সংসার করছে। এসএস কোম্পানি এমডির দায়িত্ব পালন করছে এখন সে। আদালতে শাল আইনি জটিলতা থেকে এখন মুক্ত সে। অন্যদিকে ইভান আর প্রভার বিয়ের দিন ঠিক করা হয়েছে। সামনের সপ্তাহ তাদের বিয়ে। আজ ইনায়া আর ইভানের মিটিং রয়েছে অফিসে। তারা একসাথে কোম্পানি উন্নয়ন আলোচনা করছে। মিটিং শেষ। হঠাৎ করে ইনায়া মাথা ঘুরে পড়ে যায়। ইভান তাড়াতাড়ি করে গিয়ে তাকে ধরে, এরপর হাসপাতালে নিয়ে যায়। অরণ্য সহ পরিবারের বাকি সদস্যরা আসে। ডক্টর ওকে চেক করেন। ইনায়া জ্ঞান ফিরে আসে। তখন সামনে ইভান ছিল। ইনায়া বলে, ইভান ভাই, কি হয়েছে আমার? ইনায়া মুখে ভাই ডাক্তার শুনে ডক্টর মনে করে যে ইভান ইনার আপন ভাই। ডক্টর খুশি মনে বলে, কংগ্রেস মিস্টার ইভান, আপনি মামা হতে যাচ্ছেন। আপনার বোন ইনায়া বাচ্চার মা হতে যাচ্ছে। ইভান অবাক হয়ে তাকিয়ে থাকে। এমন সময় ডক্টরের কেবিনে প্রবেশ করে অরণ্য। ইভান মামা হচ্ছে কথাটা শুনে তার অনেক খুশি লাগে। সে বাবা হবে কথাটা শুনে তার যতটা না খুশি হচ্ছে, ইভান মামা হবে কথাটা শুনে এর চেয়ে বেশি খুশি হয়। ইভানের মুখটা দেখার মতো ছিল। বেচারার কথা ছিল বাবা হয়ে গেল মামা। অন্যদিকে ইনায়া বিশ্বাস হচ্ছে না যে সে মা হতে যাচ্ছে। ইনায়া খুশিতে চোখ পানি চলে আসে। অরণ্য ইভানের কাছে গিয়ে বেসুর কণ্ঠে বলে, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া। অরণ্যর এমন গান শুনে ইভান আর তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখে। অরণ্য একটা ডেভিল হাসি দিয়ে এগিয়ে যায় ইনায়ার কাছে। এরপর ইনায়াকে জড়িয়ে ধরে। তাদের দুজনের এমন মুহূর্ত ইভানের এখানে থাকা উচিত নয়। তাই ইভান বের হয়ে যায় কেবিন থেকে। এরপর সকলে এসে তাদের অভিনন্দন জানায়। ইনায়া আর অরণ্য অনেক খুশি আছে। প্রায় এক সপ্তাহ কেটে যায়। আজ প্রভা আর ইভানের বিয়ে। বিয়ের আসরে সকলে উপস্থিত হয়। প্রভাকে বিয়ের কনের মতো করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তাদের একসাথে বসানো হয়েছে। কাজী বিয়ে কাজ শুরু করে দেন। ইনায়া দূরে দাঁড়িয়ে রয়েছে। তার দৃষ্টি এখন ইভানের দিকে। এই মানুষটার জন্য 15 বছর সে অপেক্ষা করেছে। আর আজ সে মানুষটার বিয়ে হয়ে দেখছে সে। জীবন কেউ অদ্ভুত, তাই না? কখন কি হয়ে যায় কেউ বুঝতে পারে না। প্রভা কবুল বলে দেয়। কাজী ইভানকে বলে কবুল বলতে। ইভান একবার ইনায়ের দিকে তাকিয়ে দেখে। ইনা মাথা দিয়ে কবুল বলা ইশারা করে। ইভান বলে কবুল। বিয়ের আসরে সকলে মিষ্টি মুখ করে। ইনা একটা দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ একজনের হাত ইনায়ের কাঁধে এসে পৌঁছায়। ইনা তাকিয়ে দেখে অরণ্য। অরণ্য ইনায়াকে সামনের দিকে ইশারা করে ইভান প্রভার বিয়ে দেখার জন্য। ইনায়া হাসি মুখে সেই দিকে তাকায়। ইনায়া তার মাথাটা অরণ্যের কাঁধে রাখে। এরপর বলেন, শত্রু নয়, আপনি আমার স্বামী হন। আমার জীবনে অনাকাঙ্ক্ষিত মেহমানের মতো এসেছিলেন আপনি। আর আজ আমার সমস্ত অস্তিত্ব জুড়ে মিশে আছেন। সহস্র শব্দে হাজারবার বলবো ভালোবাসি। ইনায়া লেখা সমস্ত চিঠি আজ ও সে যত্ন করে রেখে দিয়েছে, কারণ সেটা আর একতরফা ভালোবাসা স্মৃতি। কিন্তু তার ভালোবাসা মানুষটা আজ অন্য কারো। কিছু সম্পর্কের কোনো নাম হয় না, শুধু একতরফা ভালোবাসা বলে চালিয়ে দেওয়া যায়। আর জীবনে প্রথম প্রেম হয়, বরং যে প্রথম ভালোবাসার সন্ধান করে, যে আপনাকে আলগে রাখবে যত্ন আর ভালোবাসা দিয়ে। নতুন গল্প আসবে, সকলে পড়বেন। আর গল্পটা কেমন হয়েছে এই রিভিউ দেবেন। গল্পটি এখানে সমাপ্ত করছি। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর আপনাদের কোনো পছন্দের গল্প থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।
আমি সেটা শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন গল্পের সাথে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।